শেখ হাসিনাকে এখানে একটা রায় প্রকাশিত হয়েছে, যেহেতু তার আহ একটা সাজা হয়েছে, স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা তো চাইবে যে ভারত তাকে হস্তান্তর করা হোক। কিন্তু ভারত শুরু থেকেই বিষয়টাকে আহ, তেমন পাত্তা দিয়েছে বলে তো আমাদের কাছে মনে হয় না। কারণ ভারত যে তাদের যে স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে যে শব্দ প্রয়োগ করেছে যে নোটেড, মানে হুম। যে শব্দ অবগত আমরা আছে। বলি না, যে হয়েছে এক ঘটনা আমরা হুম। শুনছি, তার মানে কি? তার মানে তোমাদের কাজ, তোমাদের মতোই আমরা এটাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না। এবং একটা লাইন তারা যে রাষ্ট্রীয়ভাবে যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে উল্লেখ করে দিয়েছে যে আমরা সব ভারত প্রতিবেশী হিসাবে আমরা যে সব অংশীদার যারা আছে তাদের সবার সাথে এনগেজমেন্টের কথা বলা আছে। এখানে বলা হয় নাই যে সরকার হিসেবে শুধু সরকারের সাথে তার এনগেজমেন্ট, সে অংশীদার যারা আছে, বাংলাদেশের জনগণের এই শব্দটা আছে এখানে। বাংলাদেশের হুম। জনগণ বলতে এখানে সব রাজনৈতিক দলকে সে বুঝিয়েছে, তার মানে সেখানে আওয়ামী লীগকেও বাদ দেওয়া হয়নি। তো সবার সঙ্গে আলোচনা করে দেন তার ডিসিশন আছে। আর ভারত থেকে পাঠানোর মতো তো কোনো বড় ধরনের কোনো আহ হাতিয়ার আমাদের কাছে নাই, একমাত্র এক্সট্রাডিশন ট্রিটি ছাড়া। যে প্রত্যর্পণ চুক্তি যেটা, তো সে প্রত্যর্পণ চুক্তিতে কিন্তু এমন এমন শর্ত আছে যেগুলো দিয়ে ভারত আহ, দেখাতে পারে যে শেখ হাসিনাকে তাদের হস্তান্তর না করলেও কিছু আসে যায় না। কারণ এগুলা জাতিসংঘ মানবাধিকার আহ, যে আইন আছে, তার সাথেও কিন্তু এগুলার অ্যালাইনমেন্ট আছে, একই একই ধরনের কথাবার্তা। যেমন প্রথম তাই 3 নম্বর যে বিষয়টা আর্টিকেল এই এই চুক্তির আছে, যে যদি হয় যে যাকে কনভিকশনে ফেলে দেওয়া হয়েছে, যে কনভিক্টেড পার্সন যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা, মানে একটা এক ধরনের আহ প্রতিহিংসামূলক যদি ইয়ে হয়ে থাকে, এই যে রায় হয়ে থাকে, তাহলে সেখানে তাদেরকে হস্তান্তরের প্রশ্ন আসে না। তারপরে আছে অনেকগুলো ক্লজ আছে, তার বিচারটা ঠিক মতো হয়েছে কিনা। আরেকটা যেটা আছে, সেখানে তো একেবারেই আসার সম্ভাবনা সেখানে দেখি না। উনি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, উনি যদি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, সেটা তো কোন কালে শেষ হবে তার কোনো পাত্তা নাই। তো সব ইন্টারপোলকে দেওয়া হয়েছে। ইন্টারপোলটা আজকাল হাস্যকর হয়ে গেছে, কাকে ধরে আনছে কখন আমার তো খুব মনে পড়ে না। তারপরে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম কোড, যেটা বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। যে, হুম। হ্যাঁ, ট্রাইব্যুনাল, অপরাধ জি। আদালত যেটা আছে, তার মাধ্যমে আনা হবে। তার মাধ্যমে কোথায় কোন দিন হয়েছে আমি দেখি নাই তারা যে এই ধরনের কাজ করে। তো সার্বিকভাবে শেখ হাসিনার প্রতি যে রায় যেটা হয়েছে, সেটা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে, মানবাধিকার ওই জায়গায় যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ উঠেছে, সেটা ঠিক আছে। কিন্তু উনি যে ন্যায় বিচার পান নাই, ওনার ওনার বিচারটা যে হতে পারে না তা না। ওনারা জাতিসংঘ সহ যারা যারা এটার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ হুম। যারাই এটার প্রতিবাদ করেছে, যে এবং সবাই একটাই জিনিস দেখিয়েছে যে বিচার তো এই ধরনের একটা ঘটনার জন্য অবশ্যই হতে হবে, কিন্তু যারা অভিযুক্ত তারা যথাযথ আইনি সহায়তা পেয়েছে কিনা, সেই জায়গায় সবাই যে ভুলটা ধরেছে সেটা হচ্ছে যে উনি একতরফা বিচার হয়েছে, উনি যথাযথ পান নাই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দ্বারা সরকার আসলে আহ, জুলাই যোদ্ধা যারা যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের প্রতিও এক ধরনের অবিচার করেছে। কারণ শেখ হাসিনাকে যে হুম। ফেরত আনতে পারবে সেটা যেমন ঠিক নেই, তেমনি এই বিচারটা আবার পুনর্বিচারের প্রশ্ন আসবে, যেহেতু কনভিক্টেড পার্সন যারা ছিল তারা বলতে পারে যে আমরা যথাযথ বিচার পাই নাই, আমাদের যে কিন্তু জনাব আনিস আহ আলমগীর, আনিস আলমগীর, মানে আমাদের তো একটা রীতিও আছে। ধরেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন করা হয় তখনও তো আসলে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা আপত্তির জায়গা ছিল। দেশে বিদেশ হুম, থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে, দেশের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়া ছিল, তারপরেও কিন্তু কার্যকর হয়েছে রায়গুলো। মানে হুম। তাতে তো সেই একটা রেয়াজ তো আছেই। না, আপনি কার্যকর হয়েছিল আপনার কাছে যখন আসামি আছে, হুম। কনভিক্টেড হুম। পার্সন তো আপনার কাছে নাই, এটা তো হুম। পলাতক আছে। তো সেই যদি সে প্রশ্ন যদি আপনি তুলেন, তাহলে হুম। চৌধুরী মইনুদ্দিনেরও তো ফাঁসি হয়েছিল, সে কোথায়? হ্যাঁ। তাকে আনা গেছে? হুম। যেমন বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো বাইরে পালিয়ে আছে তাদেরকে আনা গেছে? তাদেরকে জি। তো আনা জি। যায় নাই। তো আমি সেই জায়গায় বলছি যে এই রায়টা শেখ হাসিনার তরফ থেকে যদি বলতে পারে যে আমি যথাযথ হুম। বিচার পাইনি, আবার একই সঙ্গে এটা যারা যারা আহ, বিচার প্রার্থী যারা, তারাও বলতে পারে যে এই এই ধরনের রায় আমাদের কি উপকার হলো। এবং হুম। এই জায়গায় আমি আরেকটা বিষয় আহ, এখানে
শামীম হায়দার আছে, উনি জানি না এই বিষয়টা ওনার নজরে এসছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, যেই বিচারটা হলো সেই বিচারের যে আরেকটা দুর্বলতা হচ্ছে যে শেখ হাসিনা, কামাল এবং হুম। আহ, পুলিশ সাবেক আইজিপি। প্রধান, হুম। হ্যাঁ, হুম। আইজিপি, তাদের তিনজনের এখানে সাজা হলো এবং বিচার হলো কোথায়, কিসে কিসে, আপনার সাভারে আশুলিয়ায় একটা হত্যাকাণ্ডে, হুম। তারপরে চাঙ্কারপুল হত্যাকাণ্ডে, তারপর ওই যে ও ইয়েতে আপনার রংপুরের যে হত্যাকাণ্ডের কথা আবু বলা হলো, সাইদ। হুম। হ্যাঁ, আবু সাইদ হত্যাকাণ্ড। বুসাইড, এই এবং 5টা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলো। এই সমস্ত ইয়েতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলো। আপনি যদি আইনের দৃষ্টিতে দেখেন, এটাও তো এক ধরনের মানে মানে কি ধরনের আইন যে এখন তাদেরকে যারা রিয়েলি হত্যা করেছিল তাদের বিচার হচ্ছে আলাদা করে, এই হত্যাকাণ্ডগুলোতে যে সমস্ত পুলিশ হুম। অংশগ্রহণ করেছিল তাদের এই ট্রাইব্যুনালে আবার বিচার হচ্ছে। তার মানে হুম। একটা ইস্যুতে কয়বার বিচার হতে পারে? এটা তো একসঙ্গে বিচার হতে পারতো, জি। যে আনিস আলমগীর, যার যার। আপনি হ্যাঁ, আইনি কিছু প্রশ্নও তুলছেন, আপনি মানে আইনি প্রশ্নও তুলছেন আমি আইনি ন্যায্যতার প্রশ্ন প্রশ্নে। তুলছি, আপনি এটা আমি। একদম একদম জি। ভ্যালিড। বিষয়টা হচ্ছে যে কারণ এক মামলায় আসামিদেরকে আপনি আলাদা আলাদা করে বিচার করতে পারেন নাই। আশুলিয়া, চাঙ্গারপুল এবং এই যে 5টা অভিযোগ আপনি ধরলেন, হুম। এবং বিচার করলে তো বিচার বিচার করে জাতিকে দেখাতে হবে। আপনি শুধু বিচার করছেন বললে তো হবে না। এখানে আমরা যে দুর্বলতা, আরেকটা যে যে জিনিসটা দেখি, যারা এই ধরনের বিচার করেছেন ওনারা যদি দেখতেন যে না রে ভাই, আমরা এগুলো বুঝতেছি না, পারতেছি না, তাহলে আমরা হুম। এখানে যেগুলো অতীতে আমরা যেগুলো দেখেছি, এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, ঝানু হুম। ঝানু উকিলদের, সিনিয়র উকিলদের পরামর্শ না হয়, তাদেরটা নিতে পারতেন। আমি হুম। জানি না শামীম পাটোয়ারি এটা কিভাবে বলবেন যে এক মামলায় কিভাবে দুইটা দুইটা রায়, দুইটা বিচার হয় একই মামলা, একই হত্যাকাণ্ড, সেখানে তার মানে কি এদেরকে আলাদা করে বিচার করার অর্থ কি খুব জি। তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দেওয়ার জন্য, যে এটা হয়তো দীর্ঘ হবে জি। সেই জন্য আমি আলাদা আসলে করে ব্যারিস্টার বিচার শামীম করবেন? পাটোয়ারির কাছেও যাই, তিনিও ঝানু আইনজীবী, আমি তার জি, কাছ থেকে এই আইনের জায়গাটাকে তো শুনবই। কিন্তু আনিস আলমগীর, আপনার কাছে ওই প্রশ্নটা রয়ে গেল, পরবর্তীতে আসছি যে নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো কি হলো সেই বিষয়ে আমরা কিছু জানি কিনা, এটা আপনার কাছ থেকে আমি একটু বলবো শুনবো। এটা। আমি শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে এই যে নাহিদ ইসলামের আহ্বান, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থান এবং যে আইনি প্রশ্নগুলো আনিস আলমগীর করছিলেন সেটা নিয়ে আপনার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা যদি বলেন। ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে, এবং এই চুক্তির অধীনে অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফেরত পাঠিয়েছিল, ভারতও মনে হয় এক দুজনকে পাঠিয়েছিল। আনিস ভাই যেটা ইঙ্গিত করেছেন, শেখ হাসিনা তো ওখানে বন্দি হিসাবে নাই। এটা হচ্ছে বড় ইস্যু, বন্দি হিসাবে কিন্তু উনি নাই। উনি রাজনৈতিক আশ্রয় পেতে পারেন, উনি ওখানে আসামি হিসাবে নাই। তাহলে কি করে হুম। বন্দি বিনিময় হবে? নর্মালি যেটা ঘটে থাকে যে কোনো একটা আসামিকে ওখানে কনভিক্ট করা হয়েছে বা এখানে কনভিক্ট করা হয়েছে, তাকে নিয়ে হুম। আসা হবে, এখানে একটা ইস্যু থাকবে। আরেকটা হচ্ছে, ওই প্রত্যাবর্তন চুক্তিতেই বলা আছে যদি মামলাটা পলিটিক্যাল ক্যারেক্টারের হয় তাহলে প্রত্যাবর্তন করতে বাধ্য থাকবে না। তো এটা তো পলিটিক্যাল ক্যারেক্টার যে কেউ বলতেই পারে ব্যাখ্যা করে। আর একটা ফোর্থ ইস্যু হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে অসংখ্য দেশ যারা প্রত্যাবর্তনের পক্ষে ছিল, মৃত্যুদণ্ড দেওয়া হলে তারা প্রত্যাবর্তনের বিপক্ষে মতামত দেয়। তো ইন্টারন্যাশনাল যে প্রেশারটা শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য হতো, সেটা মৃত্যুদণ্ড দেওয়ার কারণে হবে না। তো সেদিক থেকে আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। এইটা নাহিদ ইসলামও বিশ্বাস করে না। হুম। কিন্তু এই মুহূর্তে পলিটিক্যাল কার্ড হিসাবে শেখ হাসিনাকে দিতে হবে, না দিলে ভারত আহ, ভারতের সাথে সম্পর্ক থাকবে না, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো। ভারত কার্ড, পুরো জিনিসটা ভারত কার্ড খেলা, এটা বাংলাদেশের রাজনীতিতে চরম ভাবে ডোমিনেট করে। অ্যান্টি ইন্ডিয়ান একটা হাইপ উঠালে ভোটে রাজনীতিতে সুবিধা হয়। 71 সালে ভারত আশ্রয় না দিলে আমরা তীব্র বিপদে পড়তাম, তীব্র বিপদে। আরো বহু লক্ষ কোটি লোক মারা যেত। ভারত প্রায় কয়েক কোটি রিফিউজিকে আশ্রয় দিয়েছে, এটা বাস্তব কথা। এবং যুদ্ধ করেছে আমাদের সাথে, অনেক পরে যুক্ত হয়েছে। এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 10 তারিখে যখন আসলেন, উনি বললেন ভারত সম্পূর্ণ সৈন্য বাংলাদেশ থেকে নিয়ে ভারতে চলে গেছে। হুম। একটা সৈন্য বাংলাদেশে ছিল না, এবং 1 ইঞ্চি জায়গা নিয়ে যায়নি। তো এরপরেও ভারতের সাথে আমাদের জনগণের রিলেশনটা তৈরি হয়নি কয়েকটা কারণে। একটা হচ্ছে আওয়ামী লীগের পরপর 3টা ভোট করার কারণে এই দেশের বাকি সব দল এবং ভোটাররা মনে করে ভারতের প্রচ্ছন্ন সহযোগিতায় ভোটগুলো করা হয়েছে। ভারত শুধু আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের সাথে সম্পর্ক করতে আগ্রহী না। এটাও পুরোপুরি হুম। সত্য না, কিন্তু ভিজিবল হয়েছে।
এখন না, জাতীয় পার্টির সাথেও রেখেছে আর কি, মানে আওয়ামী লীগের সাথে যারা ছিল তাদের সাথে। তাদের সাথে জিয়াউর রহমানও ভারতে গিয়েছিলেন, মোবারক দেশাই সময় ভারতে গিয়েছিলেন, জিয়াউর রহমানও গিয়েছিলেন, সবার সাথেই ছিল, কিন্তু 14 থেকে আসলে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে সবার কাছে প্রতীয়মান হয়েছে। এখন হুম, যেটি যারা ভারতের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলছে, তারা কিছু জিনিস অনুভব করছে না। একটা হচ্ছে, ভারত তার সেফটি সিকিউরিটি সোভারেন্টির বিষয়ে ন্যূনতম ছাড় দেবে না, এবং বাংলাদেশও দেবে না। হুম, এখানে পাল্লায় পাল্লায় কথা বলেছি আমরা সারা জীবন। আরেকটি হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্য যাওয়ার দরকার হয় না। ভারত থেকে বাংলাদেশে কিছু কম দামে পণ্য আসতে হয়, পেঁয়াজ সহ অন্য কিছু। আরটা হচ্ছে, ভারতের আকাশ সীমা আমাদের ব্যবহার করতে হয়। হুম, আমাদের আকাশ সীমা ব্যবহার না করেও ভারত কিন্তু তার এয়ার রুট প্রেভেল করতে পারবে। এবং এই অর্থনৈতিক কারণগুলো এত বেশি প্রিপন্ডারাস, এত বেশি কম্পেলিং, দেশপ্রেমিক কোনো মানুষ ভারতের সাথে অকারণে যুদ্ধ বা বাতানুবাতে অংশগ্রহণ করবে না। শেখ হাসিনা থাকা পর্যন্ত ব্যাপারটা একরকম ছিল, এখন শেখ হাসিনা নাই। এখন ভারতকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে, কিছু লোক, কিছু নেতা বিশৃঙ্খলা চাচ্ছে, যুদ্ধ চাচ্ছে, তারা একটা কনফ্লিক্ট চাচ্ছে। কনফ্লিক্ট হলে দেশে ইলেকশন হবে না, ওয়ার টাইম গভর্নমেন্ট হবে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আসবে, পিস কিপিং আসবে। এটা আমি আগেও বলেছি, 1 বছর আগেও বলেছিলাম। এখনো সেদিকেই বাংলাদেশ যাচ্ছে। তো তারা রাজনৈতিক ভাবে, আমি মনে করি, দেশপ্রেমিকরা দেশের মানুষকে ভালোবাসে না। এটা 16 কোটি 18 কোটি লোকের একটা দেশ। এটা অর্থনীতি এলোমেলো হলে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা যায়, চালের সংকট, এখানে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমরা অবশ্যই সেক্ষেত্রে ওয়ার অ্যাভয়েড করতে হবে। ওয়ার ইনভাইটেশন ইজ নট এ পলিটিক্স। তো আমরা পাকিস্তান 71 সালে তো পাকিস্তান আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু তো ওয়ার অ্যাভয়েডের সর্বোচ্চ চেষ্টা করেছেন, 25 তারিখ পর্যন্ত আলোচনা করেছেন। উনি হুম, ভোটে জিতেছেন, উনি এখন সংসদে যাবেন, প্রধানমন্ত্রী হবেন, এখানে আলোচনার কি আছে? কিন্তু উনি আলোচনা করেছেন 25 তারিখ পর্যন্ত, এবং খুব ভালো মতোই বুঝছিলেন আলোচনা ফেল হবে। এবং 24 তারিখে তাকে ওই বেলুচিস্তানের কাকি বলল, তুমি কি ভাবছো? উনি বললেন, আমি কিন্তু একজন মুসলিম লীগার ছিলাম। অর্থাৎ উনি হুম, ইউনাইটেড পাকিস্তান ভাঙতে চাননি, যুদ্ধ চাননি। ফাতিমাতেও কিন্তু উনি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেননি, এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ আছে। কিন্তু পাকিস্তান 26শে মার্চ আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যে পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সে পাকিস্তানের জাহাজ এখন আমাদের এখানে আসতেছে, সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা সে পাকিস্তানের সেনারা আমাদের এখানে আসতেছে। তো এগুলো তো রং মেসেজ যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, মানে হুম, পাকিস্তান কি হেল্প করতে পারবে, কতটুকু পারবে? পাকিস্তানের একটা নিউক্লিয়ার বোমা আছে, ওরা হুম। পাথর খেয়ে নিউক্লিয়ার বোমা একটা করেছে, একটাই করেছে। তো ওটা তো যে কোনো ডিফেন্স স্ট্র্যাটেজির অনেকগুলো ধাপের পরের ধাপ। তো তার আগের যে স্টেজ গুলো, সেগুলো তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। হুম। মানে তো আপনি আমি আসলে মনে করি সম্পর্কের কথা বলছেন, যে সম্পর্ক করে আমাদের আসলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই প্রশ্নগুলোও একটা থাকে কিন্তু। পেতে পারি, কি মানে হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই যে জায়গাটা, মানে রায় হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনালের রায়, বাংলাদেশের বিচারে রায় হয়েছে। রায়ের বাস্তবায়ন তো দলগুলো চাইবেই, তাই না? তারা তো আর বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতেই হবে। সেখানে মানে তারা তো এই মানে দাবিটা করবেই, তাদের তো দাবি ছিল শেখ হাসিনার বিচার হবে, এবং এটিও দাবি ছিল ফাঁসি চাই শেখ হাসিনার, আগে থেকে তাদের এই দাবি ছিল। সেটিরই এখন একটা রায় হিসেবে আসলো। এ- তো তারা তো এটা চাইবেই নাকি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি? আর ওই যে আলোচনার কথা যে আপনি বলছেন, নিরাপত্তা উপদেষ্টা কি আলোচনা করলেন, সেটা কি আপনারা, মানে দুজনের কাছে এই প্রশ্ন আছে, কেউ জানেন যে কি আসলে আলোচনা হলো, গুরুত্বপূর্ণ বিষয়ে কি? এটা তো আমরা কখনোই আভ্যন্তরীণ আলোচনা জানতে পারবো না। তবে একদিন আগে উনি চলে গেছেন, একদিন আগে তাকে ডাকা হয়েছে, এবং একদিন আগে তিনি হন্তে হন্তে হয়ে চলে গেছেন। এই একদিন আগে কেন গেলেন, এটি আমি মনে করি অত্যন্ত পলিটিক্স এর কোশ্চেনের দাবিদার। দিল্লিতে কিছু বোম ব্লাস্ট হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিছু বোম ব্লাস্ট হয়েছে, এবং বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন দাবি করেছেন যে তারা এটা করেছেন, জঙ্গির সাথে সম্পৃক্ত আছে। দেখুন, আমি সবসময় একটা জিনিস অনুভব করেছি, বিগত জুলাই আগস্ট আন্দোলনের সময় খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু জেলখানা থেকে বেশ কিছু জঙ্গি নেতাকে বের করে আনা হয়েছে, হুম, জঙ্গি স্টাইলে একদম ওয়াল ভেঙে দিয়ে তারপর করা হয়েছে। এবং গত 1 বছর অনেক জঙ্গি নেতা জামিন পেয়েছে। অসংখ্য অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো এখনো বাংলাদেশে আছে। এবং মাননীয় স্থানীয় সরকার অ্যাডভাইজার আসিফ সাহেব বলেছেন যে প্রয়োজনে তারা অস্ত্র হাতে নিতেন, অস্ত্রের ব্যবস্থা তাদের ছিল। সেই অস্ত্রগুলো কোথায় আছে? এখনো বাংলাদেশেই আছে। এগুলো থাকা অবস্থায় আপনি ভোট কিভাবে করবেন আমি জানি না। হুম, কিন্তু বাংলাদেশ একটা
এক্সট্রিম ইনকিউবেটর অফ টেরোরিজম হতে পারে। এটা দরিদ্র দেশ, মুসলিম দেশ, হুম, পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে একটা ক্ষোভ রাগ আছে। এখানে কাশ্মীর ইস্যুতে অনেকে আন্দোলিত হয়, গাজা ইস্যুতে আন্দোলিত হয়, কিন্তু বাড়ির পাশে ন্যায় বিচারটা কেউ করতে পারে না। আমাদের বাংলাদেশি কালচার এটা আছে। তাই যদি হয়ে থাকে, ভবিষ্যতে এখানে টেরোরিজমের একটা রিস্ক আছে। সেই রিস্কটা আমার মনে হয়, এটা আমি না জেনে বলছি, অজিত দোভাল সেই রিস্কটা জানিয়েছেন। এবং জি, এই ধরনের রিস্কের সবচেয়ে ভয় হলো এটা একটা প্রিএমপ্টিভ স্ট্রাইকিং এর জাস্টিফিকেশন তৈরি করে। যে যে কারণে আমেরিকা সাদ্দামকে অ্যাটাক করেছিল, যে কারণে আমেরিকা আফগানিস্তানকে অ্যাটাক করেছিল, প্রিএমপ্টিভ স্ট্রাইক ওই 111-এর হুম, বোম বাস্টের পরে তারা দুটো দেশ দখল করেছে। তো আমি মনে করি ভারত যেন প্রিএমপ্টিভ স্ট্রাইকের কোনো জাস্টিফিকেশন না পায়। ওই যে জামাতের আমির সাহেব বলেছেন না, 50 লক্ষ বাঙালি মুসলিম তলোয়ার হাতে যুদ্ধ করবে, সত্য। 50 লক্ষ হুম, কেন, 2-3 কোটি করবে, নাইবে আমরাও আমির, করব। হ্যাঁ, না এবার আমরাও করব। যুদ্ধটা কি স্থলপথে হবে? যুদ্ধ তো আর এখন স্থলপথে হয় না, ড্রোন দিয়ে হয়, ক্ষেপণাস্ত্র দিয়ে হুম, হয়, মিসাইল দিয়ে হয়। তো আমরা হয়তো বুঝতেও পারবো না যুদ্ধ কোত্থেকে হচ্ছে। তো এইখানেই আমাদের সক্ষমতার প্রশ্নটা জানতে হবে। অবশ্যই জি, ভারতের সাথে, শেষ করে দিচ্ছি, হ্যাঁ, মর্যাদাপূর্ণ সমান সমান ভাবে সম্পর্ক রাখতে হবে। ভারত থেকে যদি আমাদের এখানে টেরোরিস্ট অ্যাটাকের ভয় থাকে, এটা ভারতকে জানাতে হবে। আমাদের এখান থেকে ভারতে যদি টেরোরিস্ট অ্যাটাকের ভয় থাকে, ভারত সেটা জানাবে। এবং হুম। সেটা সরকারকে কনসার্নটাকে রেইজ করে নিয়ে সমাধান করতে হবে। জি, অনেক ধন্যবাদ ব্যাসেস পাটোয়ারি। আপনি আনিস আলমগীর, আপনিও বলছিলেন যে আপনিও বলবেন নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কি আলোচনা হলো, সেই বিষয়টা কোনো পক্ষই কেন সেটি প্রকাশ করলো না। জানা যাচ্ছে কিনা, আপনি সাংবাদিক হিসেবে খোঁজ খবর রাখেন, জানেন কিনা যে কি হলো, কি না, আলোচনা? এটা জানার কোনো কারণ আমরা তো পাচ্ছি না। আলোচনা হয়েছে সেটুকুই, তারা বাংলাদেশ, ইভেন ইন্ডিয়ান মিডিয়া এটাকে কোনো পাত্তা দেয় নাই, কারণ ইন্ডিয়ান মিডিয়া এটার কোনো খোঁজ দেয় নাই। কারণ ইন্ডিয়ান মিডিয়া যেটা ইউজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, আলাপ হয়েছে, সেটা দেখা হয়েছে, আলাপ হয়েছে। এবং একটা ইনফরমেশন শুধু এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে। তো বাংলাদেশে আসার আমন্ত্রণ, এগুলো তো কথার কথা। এবং এই দেশে গেলেন, আপনি বললেন যে আসার জন্য। দেখেন, অজি দোভালের সাথে যে আমাদের খলিল সাহেবের যে সম্পর্ক, সেটা কমপ্লিট একটা ভারসাম্যহীন সম্পর্ক। এটা যে যখন ইয়েতে গেল, আপনার ব্যাংককে গিয়ে তার সাথে একদিন বৈঠক করলো, একটা ছবি তুললো, তারপরে চাপ বাড়িয়ে গেল যে অজিত দোভালের স্ট্যাটাসে তার সাথে দিতে হবে, নতুবা সে তার সাথে আলাপ করবে কি করে। যে লোকটাকে আমরা আহ, নিরাপত্তা উপদেষ্টা বানালাম, সে কোনোদিন মন্ত্রী ছিল না, এমপি ছিল না, রাষ্ট্রদূত ছিল না। তার রাজনৈতিক জ্ঞান শুধু এইটুকু যে ফরেন মিনিস্ট্রিতে কদিন চাকরি করেছে, হুম, তার লিয়েনে লিয়েনে বাইরে কাটিয়েছে। 111-এর সময় এসেছিল, আবার পালিয়ে গেছে সবার আগে। তো এমন একটা লোককে আমরা এই দায়িত্ব দিয়েছি, প্রথমে বললাম না আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করবে, ওরা ডিম সেটার কোনো কিছুই হয়নি। তারপর এখন ভারতের সাথে সে মানে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবে। এবং এই যে শেখ হাসিনা যাচ্ছেন, শেখ হাসিনা ওইখানে আছেন, শেখ হাসিনাকে যাতে নিয়ে আসা হয়, এনসিপির তরফ থেকে দাবি করা হলো যে উনি যাতে আসতে নিয়ে আসেন। ওনার কি ক্যাপাসিটি আছে যে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে তাদের, এবং এটা শেখ হাসিনাকে নিয়ে আসতে পারে? প্রথমত আমি আপনাকে যেটা বললাম, যে ভারত যে যুক্তি দেবে, ভারত প্রথমত দেখিয়ে দিয়েছে নোটেড। তারপরে হচ্ছে যে রাজনৈতিক মামলা, এটা শামীম চৌধুরী, শামীম মায়দার এটা বললেন, বাট হ্যাঁ, হ্যাঁ, পাটোয়ারি একই কথা বললেন যে এটা রাজনৈতিক মামলা হচ্ছে। কারণ মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্ন আসছে, সেটা কি এখানে মেনটেন হয়েছে কিনা। আন্তর্জাতিক ভারসাম্যের যে বিষয়টা থাকে, শেখ হাসিনা বহু বছর ধরে একটা শক্তিশালী সম্পর্ক তাদের সাথে রেখে আসছে। তারা সেই 71 থেকে আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক। তাকে এত ঘনিষ্ঠ একটা সম্পর্কের একজন ব্যক্তিকে আপনি আহ, মানে হুট করে চাইলে না দিয়ে দেবে, সেটা তো হতে পারে না। এবং আদালতের আরেকটা যেটা আমি বলেছিলাম, যে রাজনৈতিক আশ্রয় যদি উনি চেয়ে থাকেন তাহলে আরো ডিফিকাল্ট। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে উনাকে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবেও তো কোনো চাপ ভারতের উপর কেউ রাখতে পারবে না। এখনো কোনো রাষ্ট্র কি বলেছে এই 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 বিচারটা খুব সুষ্ঠু হয়েছে? সবার একই কথা, যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এগুলাতে আমাদের কোনো চাপ নাই, আমাদের কোনো বিষয় না এটা। আপনি একটা রাষ্ট্র, আমি জানি না শারমিন আপনি দেখেছেন কিনা, কোনো রাষ্ট্র এভাবে বলেছে কিনা যে তাকে ভারত ফেরত দিতে হবে? তো ভারতের উপর কোনো চাপই নাই। ভারত এমন একটা রাষ্ট্র
তো সে কি কারণে এটা ফেরত দেবে বা শেখ হাসিনাকে পাঠাবে, সেটা কোনো যৌক্তিকতা নাই। এবং খলিল সাহেব সেখানে অবশ্যই যখন বৈঠক হয় উনি এটা বলতে পারেন বাংলাদেশের তরফ থেকে যে আমরা যেহেতু তার ইয়ে হয়ে গেছে আমরা তাকে ফেরত চাই। আপনি বলেছেন কিনা আমি জানি না, বাট অনুমান করে যে বলতেই তো পারেন, বললে তো কি আসে যায়। তো সেটা হয়তো উনি বলেছেন, কিন্তু ভারতের যে কনসার্ন সেটা একদম প্রকাশ্য ওদের মিডিয়াতে যেভাবে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশে ঘন ঘন পাকিস্তানি জেনারেলরা সফর করছে, বাংলাদেশে ঘন ঘন পাকিস্তানের মৌলবাদী নেতারা সফর করছে, এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়াতে যে বোম বাস্টিং হলো কয়েকদিন আগে, সেটার সাথেও তাদের মিডিয়া বাংলাদেশকে জড়াতে চাচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান এই কাজ করছে। তো তারা সেই সময় আমি 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 বিশ্বাস করি যে অজিত দোভাল এই যে খলিল সাহেবকে এক গাদা অভিযোগ সেটা ধরিয়ে দিয়েছে, এগুলা সমাধান করেন। এছাড়া জি। আর ওনার কাছ থেকে আর কোনো বার্তা পেয়েছেন আমার মনে হয় না। আর আমরাও তো বসে রই নাই যে অজিত দোভাল বাংলাদেশে আসবে। আমরা হুম। বাংলাদেশের মানুষ যেটা চায় এবং যেটা এনসিপি সহ অনেকে দাবি করছেন, শেখ হাসিনাকে ফেরত আনেন, পারলে সেটা নিয়ে আসেন। যে অজিত দোভাল বাংলাদেশে সফর করবে কি করবে না সেটাতে তো কারো ইন্টারেস্ট নাই। এবং হুম। সবচেয়ে আমি মনে করি যে এই জিনিসটা, সেটা হচ্ছে যদি কোনো পজিটিভ কিছু থাকতো বাংলাদেশ সরকারই সেটা ফলাও করে প্রচার করতো। যেহেতু কোনো কিছু হয় নাই এবং হুম। কথাবার্তাও ঠিক মতো হয়েছে কিনা সেটা তো সন্দেহ হয়, সেই জন্যই এটা নিয়ে কোনো একটা শব্দ সরকারের তরফ থেকে নাই। জি, আমি আসলে মানে এই যে সবকিছু মনে করছি, আমরা ধারণা করছি, কিন্তু এই মানে সরকারের পক্ষ থেকে কেন স্পষ্ট হয় না, আপনিও বলছেন হয় নাই, কিন্তু কেন হয় না সেটা নিয়ে আমি একটু পরে আসি। কিন্তু আনিস আলমগীর, আপনার কাছে একটু ব্যক্তিগত জায়গায় একটা প্রশ্ন করি যে আপনি ওই যে রায় নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলছেন, ন্যায় বিচার হলো কিনা সেটি নিয়ে আপনার প্রশ্ন। আহ, দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানে বিশ্ববিদ্যালয়ের 1001 জন, বস্তুত সংখ্যাটি আসলে 6 শতাধিক বলে পরবর্তীতে দেখা যাচ্ছে, শিক্ষক তারা একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনার রায়ের ন্যায্যতা বা ন্যায় বিচার হয়নি এরকম একটা মর্মে। যদিও আবার সেটাকে অনেকে ভুয়া বিবৃতিও বলছেন। তবে সেইটার পরপরই মানে বিশ্ববিদ্যালয়গুলোর শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় মানে ছাত্র সংসদগুলো যেখানে শিবির নিয়ন্ত্রিত, ডাকসু জাকসু, এদিকে রাকসু চাকসু, সেই বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সংসদ তারা এটির শক্ত প্রতিবাদ জানাচ্ছে এবং শিক্ষকদের চাকুরিচ্যুতির দাবি করছে। এবং সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তিনি বলছেন যে তাদেরকে বাংলাদেশেই থাকতে দেওয়া হবে না, তাদেরকে নির্মূল করে দেওয়া হবে। ডেপুটি রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি তো আই ডোন্ট কেয়ার লেখা ফটোকার্ডটি শেয়ার করায় তাকে তো পুলিশেই দিয়ে দিল এবং পুলিশ ধরেও নিয়ে গেল। তো এরকম আপনিও যে প্রশ্ন তুলছেন, আপনি কি এগুলো নিয়ে হুমকি ধামকি কোনো রকম ভয় পাচ্ছেন না? মানে না, তাদেরকে তো আমি তো বাংলাদেশেই প্রশ্ন থাকতে দেওয়া তুলছি হবে না, না। আমি তো রায়ের সমালোচনা করছি। শেখ হাসিনাকে যে সাজা দেওয়া হয়েছে, এই হুম। সাজা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি বলছি সাজাটা যেভাবে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক হয়নি। এবং প্রক্রিয়াটা ঠিক মতো না হওয়ার কারণে যেটা হচ্ছে যে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজনও ঠিক মতো বিচারটা পেল না। এখানে একমাত্র শুধু হচ্ছে শেখ হাসিনাকে আপনি আহ, মানবাধিকার বঞ্চিত করলেন তা না, আরেক দিক দিয়ে যারা জুলাই শহীদ তাদেরকেও অধিকার বঞ্চিত করলেন। ওই অন্যরা যেভাবে দাবি করছে সেটা হচ্ছে দলীয় দৃষ্টিকোণ থেকে তারা হয়তো এই এই বিশেষ কোনো রাজনৈতিক দলের মতাদর্শের টিচাররা যেভাবে আমরা অতীত দেখেছিলাম শেখ হাসিনার পক্ষে নিয়ে বিবৃতি দেওয়া, খালেদা জিয়ার পক্ষের বিবৃতি দেওয়া, ওই বিবৃতি গোষ্ঠীতে হয়তো কেউ পড়ে গেছে, তাদের নিয়ে কথা হচ্ছে। বাট তারপরও আমি বলবো যে প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। এখন যে ছাত্র শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্র সংসদ বা আদার্স যখন এগুলো নিয়ে কথা বলে, তাহলে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে তাহলে আর শেখ হাসিনার পরিবর্তন কি দরকার ছিল। এটা তো একই ঘটনা হলো যে আমার বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে ইয়েতে হুম। যেতে হবে, জেলে যেতে হবে। এটা তো শেখ হাসিনা থেকে উন্নত মানের কোনো ইয়ে হলো না। কোনো আহ, বৈষম্য বিরোধী যে সমাজ আপনি দেখতে হুম। চেয়েছিলেন, যেটা ন্যায়ের সমাজ আপনি দেখতে চেয়েছিলেন, সেটা তো হলো না। এখানে তো তাহলে মানবাধিকার লঙ্ঘন, এখানেও তো হুম। ব্যক্তি স্বাধীনতা হরণ, এখানেও তো কণ্ঠরোধ করা, এখানেও তো মব জাস্টিস আরো 100 গুণ বাড়তি হওয়া। সো এটা এটা নিয়ে তো অবশ্যই এগুলো এই ওয়েতে যদি কাউকে মত প্রকাশ দমন করা হয় সেটা তো অবশ্যই নিন্দনীয়। কিন্তু আমি জি। আপনাকে আবারও একটু স্পষ্ট করছি যে শেখ হাসিনার বিচার হোক কিংবা কামাল হুম। সাহেবের বিচার হোক কিংবা ওই যে পুলিশ প্রধান যিনি আছেন, যে ঘটনাটা ঘটেছে এটা কেউ না কেউ তো করেছে। এটা শেখ হাসিনা করুক, স্বরাষ্ট্রমন্ত্রী করুক, পুলিশ প্রধান করুক, কিংবা কার্যত যারা স্পটে ছিল তারাই করুক, এই ঘটনার তো বিচার হতে হবে। এই ঘটনার বিচার না হয়তো পারে না।
কিন্তু জি বিচারটা আমরা সঠিক আনিস প্রক্রিয়া আলমের জি করবো, একদমই সেটা স্পষ্ট হচ্ছে যে আপনি বিষয়। প্রক্রিয়াটা নিয়ে নানান প্রশ্ন আছে, হ্যাঁ, বিচার নিয়ে আপনার আলোচনার জায়গাটা না। আমি এই যে মানে খলিলুর রহমান কি বিষয়ে কথা বললেন সেটি গোপন, মানে সেটি বিষয়ে জানা যাচ্ছে না, গুরুত্বপূর্ণ বিষয় বলে বলা হচ্ছে। তারপর ধরেন শেখ হাসিনার রায় যেদিন হলো সেদিন দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল, ঢাকা এবং চট্টগ্রামের দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল, সেখানেও গোপন, শর্তগুলো গোপন, সেটিও প্রকাশ করা হলো না। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ হলো, সেটিও আসলে এনডিএ তো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অতএব সেটিও প্রকাশ করা হলো না। শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে একটু শুনবো, এবং আমি আনিস আলমগীর আপনার কাছ থেকেও শুনবো যে এই বিষয়গুলো তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার, রাষ্ট্রীয় অর্থনীতির ব্যাপার আছে যুক্ত এখানে। মানে যেমন ধরেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য মিছিল হচ্ছে, 32 নম্বরে চলে যাওয়া হচ্ছে ফাঁসির দাবিতে, বা ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনা ঘেরাও করে ফেলা হচ্ছে, এত সক্রিয় মানে এবং কার্যকর একটা পদক্ষেপই বলা চলে, সেগুলো হচ্ছে। কিন্তু এই বিষয়গুলোতে একরকম মৌন একটা প্রতিবাদ বা ছোট্টখাটো এটা ঠিক হচ্ছে না, করা হচ্ছে না, রাজনৈতিক দলগুলো বলছে। রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখছে না কেন? তারা যে এটিতে খুশি না এটি বোঝা যাচ্ছে, আপত্তি আছে তাদের, কিন্তু শামীম পাটোয়ারি কেন সক্রিয় বা কার্যকর কোনো ভূমিকা রাখছে না, প্রতিবাদ করছে না? যেটা হচ্ছে আসলে দেখুন, বর্তমান সরকার তো এনসিপির সরকার, এনসিপি তো আর সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না। নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে যে এগ্রিমেন্ট গুলো করা হয়েছে এটি অসাংবিধানিক। সংবিধানে বলা আছে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আপনার পার্লামেন্টে লে করতে হবে এবং পার্লামেন্টে শুনানি হবে, আনলেস সেখানে সিকিউরিটি কনসার্ন থাকে। সিকিউরিটি কনসার্ন হুম। থাকলে সেটা ক্লোজ ডোর সেশন হবে পার্লামেন্টের। সেই পার্লামেন্টে ক্লোজ ডোর সেশন ছাড়া এই চিঠিগুলো অনেকগুলোই অবৈধ, যদি এটা সবসময় কখনো মেনটেন করা হয়নি। নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে যে সরকারটি এগ্রিমেন্ট করেছে তারা একটা অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু কোনো কেয়ারটেকার সরকার না, ইলেকটেড সরকার না। তাদের নির্বাচন প্রধান কাজ, তারা সংস্কারকে এখানে নিয়ে আসছে, সাথে বিচারকে নিয়ে আসছে। কিন্তু রাষ্ট্রকে বেঁধে ফেলবে, রাষ্ট্রকে 30-35 বছরের জন্য বেঁধে ফেলবে এরকম কোনো লোন, এরকম কোনো এগ্রিমেন্ট অবশ্যই এই সরকারের করা উচিত না। কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ না। অন্যান্য সরকার জনগণের কাছে দায়বদ্ধ, ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে। এই সরকার তো আর ভোট ভোট করবে না, এই অন্তর্বর্তী সরকার তো আর ভোটে দাঁড়াবে না। তো তার দায়বদ্ধতা কিভাবে আসলো? কিন্তু ব্যাপারটা পাঠালে দায়বদ্ধতা যদি না থাকে। আমার প্রশ্নটা কিন্তু এখানে আপনার কাছে, সরকার হয়তো ভালো বুঝছে, হয়তো ভালো হতেও পারে, হয়তো আছে নানান রকম, কিন্তু আমার প্রশ্নটা এখানে যে রাজনৈতিক দলগুলো, আপনি বলছিলেন জনগণের কাছে জবাবদিহিতা নাই, জনগণের দ্বারা নির্বাচিত না, বা সামনে নির্বাচনও করবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তো তাদের একটা জবাবদিহিতা আছে, কারণ তাদের দ্বারা মানে এই সরকার এসেছে, তাদের সবার সম্মতিতে, যারা এখন সক্রিয় আছে দেশে, আপনারাও অবশ্য আছেন, আপনাদেরও ছিল সেই সময় সম্মতিতেই এই সরকারটা হলো। তো এইখানে রাজনৈতিক দলগুলো কেন সক্রিয় ভূমিকা পালন করছে না? তাদের, যেটি আমি বলছিলাম, সবার সাথে আমি কথা বলেছি, বিভিন্ন দলের সাথে, তাদের একটা মৌন আপত্তির জায়গা আছে, তারা বলছেন এটি উচিত না, এই সরকার এটা করতে পারে না, কিন্তু কেউ কার্যকর কোনো ভূমিকা কেন নিচ্ছে না বা প্রতিবাদ কেন করছে না? প্রতিবাদ করছে না কারণ রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, তারা মূলত একটা ভোট করতে চাচ্ছে, যে কোনো মূল্যে তারা মনে করছে একটা ভোট করতে পারলে তাদের সকল সমস্যার সমাধান হবে। প্র্যাকটিক্যালি আমরা যেটা অনুভব করি, যে বাকি দলগুলোর মধ্যে জামাত এবং এনসিপি এবং সরকার এই সিদ্ধান্তের সাথে একমত। ইনফ্যাক্ট হুম। তারা একত্রে এই কাজটি করেছে আমার যেটা মনে হয়। এবং অনেক বিষয়ে আমরা দেখতে পাই জামাত, এনসিপি এবং সরকারের মধ্যে একটা ভালো যোগসূত্র আছে, আর সাথে এবি পার্টিও আছে। তো এই সব মিলিয়ে একটি আসলে শক্তি উৎস। তো আমরা যেটা অনুভব করছি যে এই ধরনের এনার্কি এখন করা হচ্ছে, যে শেখ হাসিনাকে ফেরত দাও, 32 নম্বর ভিউ, এটা একটা ডাইভার্সন টেকনিক হতে পারে। এর মাধ্যমে একটা বড় ইস্যুকে ধামাচাপা দিয়ে ডাইভার্স করা হচ্ছে। 33 বছরের জন্য চুক্তিটি খুব স্বল্প প্রক্রিয়ায় করা হয়েছে, 17 দিন বা 13 দিনে। এটি হুম। নর্মালি একটা চুক্তি করার যে প্রোটোকল থাকে সেই প্রোটোকলটা ফলো করা হয়নি। তো সেখানে একটা তাড়াহুড়া ছিল, সেখানে একটা অতি আগ্রহ ছিল। এর মাধ্যমে জাতির কি আগ্রহ হবে সেটি বলা হচ্ছে না। বলা হচ্ছে 250 কোটি টাকা সাইনিং মানি পাওয়া হবে। তো এটা তো আমাদের ইকোনমির জন্য পিনাট। এই জিনিসগুলো টোটালি প্রধান উপদেষ্টা এক্সপ্লেইন করা উচিত ছিল, স্টেক হোল্ডারদের কাছে দেওয়া উচিত ছিল। যেহেতু পার্লামেন্ট নাই, বিকল্প হিসেবে সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে তারপর করা উচিত ছিল। তো আমি মনে হুম। করি সেখানে সরকারের একটা প্যারোকিয়াল ইন্টারেস্ট আছে এটার ব্যাপারে। কোনো একটা অন্য রকমের উৎসাহ কাজ করছে এই বিষয়টায়। ফজলুর রহমান সাহেব এবং ডক্টর ইউনূস যখন আসলেন আমরা তো ভাবলাম রোহিঙ্গা সব ফেরত যাবে, অ্যাটলিস্ট তাদের সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ছিল বলে আমাদের মনে হয়। তারা তো রোহিঙ্গা ফেরত নিতে পারলেন না। তারা উল্টো আরো 1.5 লাখ রোহিঙ্গা এর মধ্যে আমাদের কাছে আসছে। তারা করিডোর দিতে চেয়েছে। হুম। রোহিঙ্গা ফেরত যাবে কিনা জানি না, কিন্তু করিডোর দেওয়ার ব্যাপারে তাদের খুব আগ্রহ ছিল। হুম। সেটা সেনা প্রধানের সাথে তাদের তখন একটা মতনৈক্য হয়। এই জন্য আমরা মনে করি
যে জি, আমার বর্তমান আসলে এখানে ওইটাও আর একটা প্রশ্নের জায়গা যে এই যে করিডোর নিয়ে আপনি বলছেন সেটিও একরকম গোপনেই হচ্ছিল। যখন হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টাটা বললেন তখনও সেটা নিয়ে আবার যে না হয় নাই, কেউ বলছেন না এটা নিয়ে কোনো কথা হয় নাই, কেউ বললেন না কথা হয়েছে, কেউ বলছেন মানবিক করিডোর, কেউ বলছেন চ্যানেল, নানান কিছু। তারপরে আসলে সেনাপ্রধানকে আমরা বলতে শুনলাম, তখনও রাজনৈতিক দলগুলোকে খুব উচ্চ কণ্ঠে কিন্তু এটা দিয়ে দেখি নাই। মানে সেটি আপনি অবশ্য বলছিলেন ভোটকে কেন্দ্র করে, সেটি কি মানে করিডোরের প্রক্রিয়াটা কি বন্ধ হয়েছে নাকি সেটাও আমরা চলছে? এটা, অনেকে বলে ইনফর্মাল করিডোর এখনো আছে, বাট হ্যাঁ, একদম ফর্মাল করিডোরটা তো বাংলাদেশে এখন নাই। তো ফর্মাল করিডোর যেহেতু নাই, সেহেতু আমরা মনে করি এই বিষয়টি আপাতত সেটেল হয়েছে, এবং সেক্ষেত্রে তো হুম। সেনাবাহিনীর বক্তব্য ছিল ইলেক্টেড গভর্নমেন্ট এসে এসব সিদ্ধান্ত নেবে, অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তগুলো নেবে না। কারণ করিডোরে দেওয়ার অর্থ হচ্ছে আমরা মায়ানমারের যুদ্ধে ইনভলভ হয়ে গেলাম, একটা পক্ষ নিয়ে নিলাম।